প্রভাষণের সম্মানিত সভাপতি, মূল উপস্থাপক অধ্যাপক মোহাম্মদ মাইনুল হাসান খান স্যারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর, তাকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং উপস্থিত সকলকে জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে অনুপ ভাই রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রের সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সার্বিক কল্যাণের জন্য দুর্নীতি বিরোধী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে সৎ ও ন্যায়নিষ্ঠার সাথে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই বিষয়ে আজকে যে অনুষ্ঠানটি তিনি করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এই অনুষ্ঠানে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা বক্তৃতা করেছেন সকলেই বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য আজ বক্তব্য রেখেছেন, কিন্তু সময় অনেক গড়িয়ে গেছে। যখন এটা বলার সুযোগ কিংবা সাহস আমাদের ছিল না বা হয়নি, আমরা করিনি, আমরা বলতে পারিনি। আর এই বক্তব্যের সাথে মিল রেখে আমি আমাদের অতি প্রিয় অধ্যাপক মোহাম্মদ মাইনুল স্যার যে বক্তব্য দিয়েছেন সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই। তো বাস্তবায়িত করতে গেলে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে, আমাকে আগেই বলা হয়েছে খুব সংক্ষেপে বলবেন, তো সুতরাং আমি সংক্ষেপে বলতে গেলে বলতে হবে যে কিভাবে কাজটি হবে। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমরা প্রত্যেক পরিবারের প্রধান, রাষ্ট্র এরকম একটা প্রধান পরিবার। তো পরিবারের প্রধান, আমি পরিবারের প্রধান হিসেবে আমি যা রান্না বান্নার জোগাড় করে দেব সেভাবেই তো আমার গিন্নি রান্না করবে, সেভাবেই তো আমাদের পরিবেশন করবে এবং খাওয়াবে। সুতরাং এই রাষ্ট্রযন্ত্রকে ঠিক করতে গেলে আমাদের সংবিধানের কথা আপনারা বলেছেন যে সংবিধান সংশোধন করতে হবে। তাহলে আগে আমাদের চিহ্নিত করতে হবে সংবিধানের যে আজকে যে 50 বছর ধরে যে সংবিধান চলে আসছে সেই সংবিধানের ত্রুটিগুলি কোথায়, কি কি ত্রুটি, কি কি সংশোধন করতে হবে। তো পুরো সংবিধানটি আমার দীর্ঘ চাকরি জীবনে, বিশেষ করে আমি ম্যাজিস্ট্রেসি এবং জুডিশিয়াল সার্ভিস, এসব এখন বর্তমানে আইন পেশার সাথে কিছুটা জড়িত। আমাদের একজন কর্নেল ভাই তিনি আইনের সাথে জড়িত বললেন। তাহলে এই সংবিধান যদি আপনি পড়েন তাহলে তার প্রিএম্বলে দেখবেন, নিশ্চয়ই আপনারা এটা দেখেছেন, আমি আপনাদের সেটা যোগ করে দিচ্ছি। প্রিএম্বলে আছে যে আমরা আমাদের এই বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এটা সরকার নিশ্চিত করবে। সে কারণে একজন বক্তা বলেছেন যে পৃথিবীতে এরকমের সংবিধান আর কোথাও নাই। কথা অতি সত্য, বাট সংবিধানে একটা স্টার দিয়ে, ফুটনোট দিয়ে বলে দেওয়া আছে, তবে এই জন্য কোনো আদালতে যাওয়া যাবে না। তাহলে আপনি আমাকে বললেন যে আপনি আমার বাসায় দুপুরে খাবেন, আপনি না খেয়ে আছেন, আবার বলে দিলেন যে আমি টেলিফোন করে না জানাইলে আপনি আসবেন না। সংবিধানে উল্লেখ আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করবে সরকার, আর ফুটনোটে বলে দিলেন যে তবে এই জন্য কেউ আদালতে যেতে পারবে না। তার মানে এটা প্রতারণা। তাহলে যে পুস্তকের প্রথমেই প্রতারণার কথা রয়েছে সেই পুস্তকের ভিতরে আর কোনো ভালো কথা থাকলেও সেটা প্রতারণা ছাড়া আর কিছু হতে পারে না। সুতরাং আমাদেরকে ফুটনোট তুলে দিয়ে বলতে হবে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান সরকার জনগণকে দেবে,
এটা ওয়েলফেয়ার স্টেট নয়, কিন্তু বাট কিংস আপনি লন্ডনে যান, সেখানে ওয়েলফেয়ার স্টেট আছে, সেখানে কেউ বেকার ভাতা পাচ্ছে, সেখানে বৃদ্ধরা আপনার কাজ পাচ্ছে, সেখানে একজন লোক লন্ডনে যদি বয়স বেশি হয় নিচতলায় ফ্ল্যাট পায়, তার 10 তলায় ফ্ল্যাট দেওয়া হয় না, কারণ কারেন্ট চলে গেলে সে হাইটে উঠতে পারবে না। সুতরাং স্টেটের কল্যাণ বলতে জার্মানিতে যান সেখানে আছে, আমেরিকায় যান সেখানে আছে, লন্ডন সব দেশে ওয়েস্টার্ন কান্ট্রি প্রায় দেশে আছে। বাংলাদেশের সংবিধান অতি উন্নত, বাট ওখানে ফুটনোটে দেওয়া দিচ্ছে, আমাদের এই ফুটনোট আগে তুলে দিতে হবে। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট এন্ড এট ফার্স্ট এন্ড ফরমোস্ট রিকোয়েস্ট। যদি এটা তুলে দিতে পারেন তাহলে আমরা সংবিধানকে নিয়ে আগায় যেতে পারবো। নাম্বার 1। নাম্বার 2, এই কলের গান আগে ছিল, এখন তো মোবাইল আছে, ভিডিও হচ্ছে, কথা হচ্ছে। কলের গানে ওর ভিতরে রেকর্ডে অনেক গান আছে, কিন্তু একটা পিন ওই কলের গানের উপরে না দিলে ওই গানের ভিতরে কি আছে তা শোনা যাবে না। ওই পিনটার নাম হচ্ছে পাইভট পিন। তাহলে আমাদের কাছে কলের গান আছে, বাট পাইভট পিন নাই। আমরা যদি পাইভট পিন ওখানে বসাইতে না পারি তাহলে হবে না। হোয়াট ডাজ ইট মিন? It means that আমরা এখানে সর্বোচ্চ 100 জন লোক আছি। এখানে আমাদের এই কথা পত্রিকা বা মিডিয়ার মাধ্যমে যাবে, মানুষ দেখবে, জনগণ দেখবে। বাট যারা সরকার পরিচালনায় আছে তারা কিন্তু আমাদের সাথে এখনো কেউ নাই। আমাদের পক্ষ হয়ে কথা বলবেন, আমরা যে এই কথা বলেছি সে কথা বলার মতো লোক এখানে নাই। পত্রিকা দেখে সরকার যা বুঝবেন তাই করবেন। 2, 3 হলো দুর্নীতি দূর করতে চান। পৃথিবীর কোন দেশ দুর্নীতি মুক্ত নয়। আমাদের দেশে প্রায় ঘোষণা দেয় যে জিরো টলারেন্স দুর্নীতি। হোয়াট ডাজ ইট মিন? জিরো টলারেন্স মানে আমার 5 কোটি আছে, কত কোটি পর্যন্ত জিরো টলারেন্স? আমার আমেরিকায় আছে বাড়ি, কানাডায় করব, তো জিরো টলারেন্স মানেটা কি? মানে হচ্ছে আপনি যদি দুর্নীতি দমন করতে চান তাহলে আপনাকে একটা ব্যবস্থা করতে হবে, আপনাকে একটা ব্যবস্থার মধ্যে আসতে হবে। যেমন আপনার বাসায় 10 জন মেহমানকে দাওয়াত করেছেন, 1 কেজি গরুর মাংস কিনেছেন। এখন আপনি ডিশটা যদি টেবিলের উপরে রেখে দেন তাহলে ওখানে কোনো খাদক থাকলে সে একটা জায়গায় 5টা তুলে নেবে। আপনি তো বলতে পারবেন না আপনি নিয়েন না, তাহলে আপনাকে ছোট ছোট বাটিতে করে 10 জনের জন্য 10 পিস তুলে দিতে হবে। তাহলে আপনার ইকুইলিব্রিয়াম হবে, ইকুইটি হবে এবং সবাইকে আপনি দিতে পারবেন। তাহলে আমাদের কি করতে হবে? বাংলাদেশকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে চান তাহলে একটা পলিসি দিতে হবে। হোয়াট ইজ দি পলিসি? পলিসি হচ্ছে এই যে আমি ফজলুল হক অতিরিক্ত সচিব, আমার একটা ভোটার আইডি আছে। দুর্নীতি দমন কমিশনের বসে একজন অভিযোগ পাবেন আর দেখবেন তা নয়। এই কমিটি যেন এই রকমের সাজেশন দেয়, এই রকমের পলিসি দেয় যে যারা 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটে থাকছে, সচিব হোক, উপজেলা ম্যাজিস্ট্রেট হোক, উপজেলা নির্বাহী অফিসার হোক, আর পুলিশের এসআই হোক, আর ওসি হোক, জিজ্ঞেস করতে হবে ভাই তোমার বেতন কত, তুমি এই বাসাটা কিভাবে কিনলে ব্যাখ্যা দাও, তোমার ছেলে মেয়ে বিদেশে থাকে তুমি কিভাবে অ্যাফোর্ড করো সেই কথা বলো। তাহলে আমাদের প্রথম আইন হবে যে আইডেন্টি কার্ড দেখে, এনআইডি দেখে আমরা আইডেন্টিফাই করবো যে সে এত টাকার মালিক কোথায় হচ্ছে, অটোমেটিক যাবে। আর আমি 9 তারিখে একটা ভিডিও দিয়ে বলেছিলাম রূপসী বাংলায় যে আজকে একটা অর্ডার হওয়া দরকার বাংলাদেশ ব্যাংক থেকে, যেন কেউ এই দুর্নীতিবাজরা যেন টাকা তুলে নিয়ে বিদেশে আর না নিতে পারে, সেজন্য 1 লক্ষ টাকার বেশি যেন কেউ উঠাইতে না পারে। 10 তারিখে অর্ডারটা হয়েছে, 1 লক্ষ টাকার উঠাইতে বেশি উঠাইতে পারবে না, পরে আবার 2 লক্ষ টাকা করছে। দ্যাট ইজ দি সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আপনাকে আসতে হবে। যদি সিস্টেম আপনি ঠিক করে না দেন তাহলে তো যেভাবে চলছে সেভাবে চলবে। এটা হলো আমার 3rd পয়েন্ট। 4th হচ্ছে এই যে মানুষের মধ্যে সবচেয়ে বড় মনে ব্যথা সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। যে দেশে তুরস্কের কামাল পাশা বলেছেন যে দেশের বিচার ব্যবস্থা নাই সে দেশের মানুষের মাথা পিছু আয় যাই হোক, সে দেশের মানুষ সুখে নাই। সুতরাং বিচার ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের একজন বক্তা অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং তিনি সরকারের সর্বোচ্চ লেভেলে
এবং সর্বনিম্ন লেভেল পর্যন্ত দুর্নীতির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন সঠিক। এখন আমরা দূর করতে গেলে আমাদের এইখান থেকে যে কমিটিতে যে সাজেশনটা যাবে, সেই সাজেশনটা যেন আমাদের প্রধান উপদেষ্টার কাছে যায় যে আমরা একটা আলোচনা করেছি, আমরা এইভাবে করতে চাই, আপনি যদি আমাদেরকে সম্মতি দেন, আমরা আরো বড় পরিসরে করতে চাই, আপনাকে নিয়ে করতে চাই বা আপনার প্রতিনিধি নিয়ে করতে চাই, তাহলে এটা ফ্রুটফুল রেজাল্ট পাবো। অন্যথায় আমরা এই আজকে সারাদিন যাই করেছি, পেপার পত্রিকায় যতই আসুক না কেন, এর ফ্রুটফুল রেজাল্ট পাওয়া আমার মনে হয় যে ততটা সম্ভব হবে না। এখন দুর্নীতি দমনের আরেকটা কৌশল আবিষ্কার, সেটা হলো কোন ব্যক্তি অ্যাকাউন্টে বা তার স্ত্রীর অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার বেশি হলে সে ব্যাখ্যা দেবে। কিভাবে সে 2 লক্ষ টাকা, তার বেতন যদি 1.5 লাখ টাকা হয়, তাহলে ছেলে মেয়ের খাওয়া দাওয়া সবকিছু মিলে ইনকাম ট্যাক্সের যে 10B জমা দিয়েছে, তার ভিতরে যদি আমি আরো দেখি 2 লক্ষ টাকার বেশি, তাহলে তাকে শোকজ করেন, সেই ব্যাখ্যা দেন, এটা আইনে আছে, বাট এটা অ্যাপ্লিকেশন নাই। সেই অ্যাপ্লিকেশন যাতে হয়, আপনারা সেই বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আর কথা বাড়াবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আর অদূর ভাই তো তিনি ইতিহাস ব্যাখ্যা করবেন, তার ইতিহাস অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি ইতিহাস জানেন, ভালো জানেন। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, আমি খুব ইন্টারেস্ট ফিল করি। তো আমার বক্তব্য এখানেই আমি শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, দীর্ঘায়ু এবং আপনাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হোক, এই সরকারের মাধ্যমে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।